বি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের এডুকেশন সাবজেক্টের যেই টপিকটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজ আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বিষয়টি আলোচনা করব। তোমরা যারা আগের ভিডিওটি দেখেছো তারা অবশ্যই জেনেছো যে এই সেমিস্টারে তোমাদের 40 নম্বরের এমসিকিউ বা শর্ট কোশ্চেনের উপর এক্সাম হবে, অর্থাৎ কোনো ধরনের কোনো রকম বড় প্রশ্ন তোমাদের এক্সামে লিখতে হবে না। তাহলে আজ আমরা যেই টপিকটি পড়ছি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, সেই টপিকটি আমরা আলোচনা করব এবং সেই টপিক থেকে কি কি ধরনের অবজেক্টিভ কোশ্চেন তোমাদের আসতে পারে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে ভিডিওটি এবার আমরা শুরু করি। এখানে আমরা সবার উপরে দেখছি যেই কমিশনটি আমাদের পড়তে হবে সেটি হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948-1949। আমরা সকলেই জানি 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার পর ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার পর্যালোচনা করার জন্য এবং উচ্চ শিক্ষার উন্নয়নের জন্য সর্বপ্রথম যে কমিশনটি গঠিত হয় সেটি হলো বিশ্ববিদ্যালয় কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এই টপিকটি আমরা আলোচনা করছি। আমরা পড়ে নেই, দেখি এখানে কি লেখা রয়েছে। 1948 সালের 5ই নভেম্বর ভারত সরকারের এক বিশেষ আদেশ বলে 10 জন সদস্য বিশিষ্ট বা 10 জন চিন্তাবিদ ও শিক্ষাবিদদের নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয়। এই 10 জন শিক্ষাবিদদের মধ্যে 7 জন ছিলেন ভারতীয় এবং 3 জন ছিলেন বিদেশি। তাহলে এখান থেকে কিন্তু আমাদের একটা এমসিকিউ কোশ্চেন বা শর্ট কোশ্চেন আসতে পারে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কবে গঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হচ্ছে 1948 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর। আরেকটি প্রশ্ন আসতে পারে, এই কমিশনে মোট কতজন সদস্য ছিল? এই কমিশনে মোট 10 জন সদস্য ছিল। এছাড়াও আসতে পারে এই কমিশনে কতজন ভারতীয় সদস্য এবং কতজন বিদেশি সদস্য ছিল? 7 জন ভারতীয় সদস্য ছিল এবং 3 জন বিদেশি সদস্য ছিল, সর্বমোট 10 জন। এই কমিশনের সভাপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সম্পাদক নির্মল কুমার সিদ্ধান্ত। তাহলে এখান থেকেও কিন্তু দুটো অবজেক্টিভ কোশ্চেন আসতেই পারে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এবং এই কমিশনের সম্পাদক কে ছিলেন? নির্মল কুমার সিদ্ধান্ত। তাহলে এই কোশ্চেন এইগুলি আসতে পারে আমাদের শুরুর যে প্যারাটি রয়েছে সেখান থেকেই। এরপর আমরা দেখব রিপোর্ট পেশ এই পয়েন্টে কি বলছে। বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষার বিভিন্ন দিক পর্যালোচনা করার পর 1949 খ্রিস্টাব্দের অগাস্ট মাসে 207টি সুপারিশ সংবলিত 747 পৃষ্ঠার একটি প্রতিবেদন বা রিপোর্ট সরকারের কাছে পেশ করা হয়। তাহলে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের যে রিপোর্ট সেটি কবে পেশ করা হয়? 1949 খ্রিস্টাব্দের অগাস্ট মাসের। কমিশনটি তৈরি হয়েছিল বা গঠিত হয়েছিল 1948 সালের 5ই নভেম্বর। প্রায় 10 মাস বিভিন্ন উচ্চশিক্ষার বিভিন্ন দিক পর্যালোচনা করার পর 1949 খ্রিস্টাব্দের অগাস্ট মাসে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্টটি সরকারের কাছে পেশ করা হয়। তাহলে এখান থেকেও কিন্তু এমসিকিউ বা অবজেক্টিভ কোশ্চেন আসতে পারে। এটি স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন। আমরা যেই কমিশনটি পড়ছি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, এটি স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন। এই কমিশনটি রাধাকৃষ্ণন কমিশন নামেও পরিচিত। আমরা আগেই পড়লাম যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তার নাম অনুসারে এই কমিশনটিকে আমরা রাধাকৃষ্ণন কমিশন হিসাবেও কিন্তু জেনে থাকি। এবার আমরা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্পর্কে সামান্য কিছু কথা জেনে নেব। তিনি ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন এবং 1962 সালে তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হন। তিনি ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। তিনি 1962 সালে ভারতবর্ষের রাষ্ট্রপতি হন। আমরা জানি ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 5ই সেপ্টেম্বর তার জন্মদিনে আমরা সারা ভারতে শিক্ষক দিবস হিসাবে পালন করি। তার লেখা প্রথম বইটির নাম হলো দ্য ফিলোসফি অফ রবীন্দ্রনাথ ট্যাগোর। তাহলে আমরা এখানে সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্পর্কিত কিছু তথ্য আমরা পেলাম। এগুলো থেকেও কিন্তু আমাদের কোনো অবজেক্টিভ কোশ্চেন হতেই পারে। এরপর আমরা দেখছি যে এই কমিশনের সুপারিশগুলো কি কি।
আমরা দেখলাম এই কমিশন মোট 207টি সুপারিশ করে, কিন্তু এতগুলো তো আমাদের পড়তে হবে না, বিশেষ বিশেষ কিছু সুপারিশ আমরা পড়ব। সবার প্রথম যে পয়েন্টটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো উচ্চশিক্ষার লক্ষ্য। এই কমিশন মূলত উচ্চশিক্ষার পর্যালোচনা করার জন্য এবং উচ্চশিক্ষার উন্নয়নের জন্যই গঠিত হয়েছিল। এই কমিশন উচ্চশিক্ষার লক্ষ্য কেমন হবে সেটি নির্ধারণ করে দিয়েছিল। সবার প্রথমেই বলে নেতৃত্ব দানের ক্ষমতা, অর্থাৎ আমাদের ভারতবর্ষের যারা শিক্ষার্থী তারা যেন পরবর্তীকালে দেশকে নেতৃত্ব দিতে পারে, এভাবে তাদেরকে শিক্ষিত করতে হবে। পরের পয়েন্ট হলো ব্যক্তিত্ব গঠনে সহায়তা করা, শিক্ষার্থীদের সঠিক ব্যক্তিত্ব বা সুব্যক্তিত্বের অধিকারী করতে হবে। 3 নম্বর হলো গণতান্ত্রিক চেতনা, নাগরিকদের মধ্যে বা শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চেতনা জাগ্রত করতে হবে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। 4 নম্বর পয়েন্টটি হলো ভারতীয় কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কে সচেতনতা। আমরা জানি শিক্ষা ব্যবস্থা হচ্ছে সংস্কৃতির ধারক এবং বাহক, অর্থাৎ শিক্ষার মাধ্যমে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় কৃষ্টি গুলোকে শিক্ষার্থীদের বোঝাতে হবে এবং ভারতীয় শিক্ষা ও সংস্কৃতির প্রতি তাদের মধ্যে শ্রদ্ধার ভাব জাগ্রত করতে হবে। এরপর 5 নম্বর পয়েন্টটি আমরা দেখব জাতীয় সংহতি ও আন্তর্জাতিকতাবোধ বিকাশ। শিক্ষার্থীদের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত করতে হবে এবং জাতীয়তাবোধ তাদের মধ্যে জাগ্রত করতে হবে। 4 নম্বর পয়েন্টটি হলো ধর্ম ও নীতি শিক্ষা, শিক্ষার্থীদের ধর্ম বিষয়ক কিছু জ্ঞান দিতে হবে এবং তাদের মধ্যে নীতি শিক্ষা দিতে হবে, তাদেরকে ভালো মন্দের সম্পর্কে তাদেরকে সচেতন করে তুলতে হবে, তাদেরকে নৈতিক বা নীতিবান মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাহলে নম্বর যে পয়েন্টটি রয়েছে উচ্চশিক্ষার লক্ষ্য নির্ধারণ, সেটি আমরা আলোচনা করলাম। এরপর আমরা পড়ব বিশ্ববিদ্যালয় শিক্ষার কাঠামো। বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষার কাঠামো কেমন হবে সেটি এই কমিশন কিন্তু নির্ধারণ করে দিয়েছে। 12 বছরের বিদ্যালয় শিক্ষা লাভ করার পর শিক্ষার্থীরা কলেজে ভর্তি হতে পারবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার কাঠামোটা কেমন হবে সেটা সংক্ষিপ্তভাবে এখানে আমি তুলে ধরেছি। শিক্ষার স্তরকে এখানে 3টি ভাগে ভাগ করা হয়েছে, স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি। স্নাতক যে কোর্সটি রয়েছে অর্থাৎ গ্র্যাজুয়েশন, এটিকে আমরা 2টি ভাগে ভাগ করতে পারি বা 2 ধরনের হয়, একটি হলো পাস কোর্স আর একটি হচ্ছে অনার্স কোর্স। যদি পাস কোর্সে কেউ করে গ্র্যাজুয়েশন বা স্নাতক তাহলে তার শিক্ষার সময়কাল হবে 2 বছরের, এবং অনার্স কোর্সে কেউ যদি স্নাতক করে তাহলে তাদের শিক্ষার সময়কাল হবে 3 বছরের। এবার হচ্ছে স্নাতকোত্তর বা যেটাকে আমরা বলি মাস্টার্স, কেউ যদি পাস কোর্স থেকে এসে স্নাতকোত্তর বা মাস্টার্স করে তাহলে তার শিক্ষার সময়কাল হবে 2 বছরের, এবং অনার্স কোর্স থেকে এসে করলে তাদের শিক্ষার সময়কাল হবে 1 বছরের, এবং পিএইচডির সময়কাল হবে 2 বছরের। এরপর আমরা সি নম্বর যে পয়েন্টটি রয়েছে উচ্চশিক্ষার মান বা উচ্চশিক্ষার কোয়ালিটি কেমন হবে সেটি আমরা আলোচনা করব। বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার জন্য 12 বছরের বিদ্যালয় শিক্ষা শেষ করতে হবে। 2 নম্বর পয়েন্টে রয়েছে সাধারণ শিক্ষার চাপ কমাতে বৃত্তি শিক্ষার প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট যে সেই সময় থেকেই সাধারণ শিক্ষার পাশাপাশি বৃত্তিমূলক শিক্ষা বা হাতে কলমে শিক্ষা বা কাজের মাধ্যমে শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছিল। 3 নম্বর পয়েন্টে রয়েছে বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষার্থীর সংখ্যা 3000-এর বেশি হবে না, এবং কলেজগুলিতে শিক্ষার্থীর সংখ্যা 1500-এর বেশি হবে না। কলেজগুলিতে কর্মদিবস থাকবে কম করে 180 দিন, এবং কলেজগুলিতে টিউটোরিয়াল ক্লাসের ব্যবস্থা করতে হবে। এরপর 5 নম্বর পয়েন্টে হলো বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগার, পরীক্ষাগার এবং গবেষণার সুযোগ দিতে হবে। এরপর আমরা ডি নম্বর যে পয়েন্টটি রয়েছে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম বা বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম কেমন হবে সেটি আমরা আলোচনা করব। কমিশন স্বাধীনোত্তর ভারতের সামাজিক চাহিদা এবং জীবনধারার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পাঠ্যক্রমকে 2টি ভাগে ভাগ করে, একটি সাধারণ শিক্ষার জন্য এবং অপরটি পেশাগত শিক্ষা বা বৃত্তিমূলক শিক্ষার জন্য। সাধারণ ধর্মী শিক্ষাকে আমরা 2টি ভাগে ভাগ করি, একটি মানবিক শিক্ষার ক্ষেত্রে আর একটি বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে। পেশাগত শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন প্রকার রয়েছে, কৃষি, বাণিজ্য, শিক্ষা বিজ্ঞান, আইন, চিকিৎসা ইত্যাদি। এছাড়াও বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম সম্পর্কে বলে কৃষি শিক্ষাকে কার্যকরী করে তোলার জন্য গ্রামীণ বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হবে। এটি এই কমিশনের সবথেকে গুরুত্বপূর্ণ দিক। গ্রামীণ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন গ্রামীণ
গ্রামীণ বিশ্ববিদ্যালয় তৈরি করার রেকমেন্ডেশন দেয়, এটি কিন্তু এমসিকিউতে আসতেই পারে যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় তৈরির রেকমেন্ডেশন বা সুপারিশ করে কোন কমিশন, সেটি হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন। মেডিকেল কলেজগুলিতে শিক্ষার্থীর সংখ্যা 100-র বেশি হবে না। এরপর আমরা নম্বর পয়েন্টটি একটু আলোচনা করব, শিক্ষার মাধ্যম বা শিক্ষার মিডিয়াম কি হবে। 1 নম্বর পয়েন্টে রয়েছে মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষা স্তর পর্যন্ত শিক্ষার্থীদের 3টি ভাষার অর্জন করতে হবে বা 3টি ভাষা শিখতে হবে। একটি হলো আঞ্চলিক ভাষা, অপরটি হলো রাষ্ট্রীয় ভাষা এবং আরেকটি ইংরেজি ভাষা। এবং আঞ্চলিক ভাষাকে সমৃদ্ধ করতে হবে বা শিক্ষাক্ষেত্রে আঞ্চলিক ভাষাকে কিন্তু গুরুত্ব প্রদান করতে হবে। এরপর আমরা F নম্বর যে পয়েন্টটি রয়েছে শিক্ষকদের কোয়ালিটি কেমন হবে বা কেমন শিক্ষক প্রয়োজন উচ্চশিক্ষার ক্ষেত্রে, সেটি আলোচনা করা রয়েছে। কমিশন বিশেষ দৃঢ়তার সাথে বলেন যে শিক্ষক হবেন উন্নত চরিত্রের, জ্ঞানী এবং দক্ষ। একজন শিক্ষককে সুচরিত্রের অধিকারী হতে হবে, তার বিষয়ে জ্ঞান থাকতে হবে এবং দক্ষ হতে হবে। শুধু জ্ঞান থাকলো কিন্তু তার মধ্যে দক্ষতা থাকলো না, তাহলে কিন্তু সেই জ্ঞানের কোনো মূল্য নেই শিক্ষকের ক্ষেত্রে। শিক্ষককে জ্ঞানী হতে হবে, সুচরিত্রের অধিকারী হতে হবে এবং তার পাশাপাশি তার মধ্যে শিক্ষাদানে দক্ষতা বা শিক্ষাদানে তাকে দক্ষ হতে হবে। এরপর কমিশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের 4টি ভাগে ভাগ করেন। সেই 4টি ভাগ হলো প্রফেসর, রিডার, লেকচারার, ইনস্ট্রাক্টর এবং শিক্ষকদের অবসরের বয়স হবে 60 বছর। এটি তাহলে শিক্ষকদের সম্পর্কে বলেছে এই শিক্ষা কমিশন। এখান থেকে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কটি শ্রেণীতে ভাগ করেছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন? 4টি শ্রেণীতে ভাগ করেছিল, প্রফেসর, রিডার, লেকচারার আর ইনস্ট্রাক্টর। এবার আমরা নম্বর পয়েন্টটি একটু আলোচনা করব, নারী শিক্ষা। নারী শিক্ষার ক্ষেত্রে সম সুযোগ লাভ করতে হবে বা নারী শিক্ষার ক্ষেত্রে সম সুযোগ প্রদান করতে হবে। পুরুষদের পাশাপাশি নারীদেরও শিক্ষার সম সুযোগ প্রদানের কথা বলে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এরপর পরের পয়েন্টে আমরা দেখে নিচ্ছি, নারী শিক্ষার ক্ষেত্রে গার্হস্থ্য বিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি এবং পরিবার ইত্যাদি বিষয়গুলিতে উচ্চশিক্ষা দেওয়া হবে। তাহলে এখানে আমরা নারী শিক্ষার বিষয়েও জেনে নিলাম যে এই কমিশন কি বলে। এরপর আমরা নম্বর পয়েন্টটি একটু পড়ব, পরীক্ষা ব্যবস্থার সংস্কার বা আমাদের যে এক্সামিনেশন যে প্রসিডিওর রয়েছে সেই এক্সামিনেশন প্রসিডিওরকে সংস্কার করার ক্ষেত্রে বা ঠিক করার ক্ষেত্রে এই কমিশন কি বলেছে। এই কমিশনের মতে, এই কোটেশনটি আমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে, এই কমিশনের মতে যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ক্ষেত্রে একটি মাত্র সংস্কারের সুপারিশ আমাদের করতে হয় তাহলে তা হবে পরীক্ষা ব্যবস্থার সংস্কার। আমরা জানি বিশ্ববিদ্যালয় শিক্ষার সংস্কারের ক্ষেত্রে বিভিন্ন দিকের সংস্কার করতে হবে, কিন্তু এই কমিশন বলে যদি শুধুমাত্র একটা দিকের সংস্কার করতে হয় বা যেই সংস্কারকে সব থেকে বেশি প্রায়োরিটি দিতে হবে সেটি হলো পরীক্ষা ব্যবস্থার সংস্কার। পরীক্ষা ব্যবস্থার সংস্কারের সুপারিশগুলি হলো পরীক্ষা রচনাধর্মী না হয়ে যতটা সম্ভব নৈর্ব্যক্তিক হবে, মানে রচনাধর্মী প্রশ্নের পরিবর্তে নৈর্ব্যক্তিক বা অবজেক্টিভ টাইপ কোশ্চেনের উপর গুরুত্ব দিতে হবে। সমগ্র শিক্ষাবর্ষ ধরে শিক্ষার্থীদের পারদর্শিতা মূল্যায়ন করতে হবে। স্নাতক স্তরে 3 বছরের শেষে শুধুমাত্র একটি পরীক্ষা নেওয়া হবে তা না, প্রতি বছরে শেষে একটি করে পরীক্ষা নেওয়া হবে, 3 বছরে 3টি পরীক্ষা। এটি হলো আমাদের পরীক্ষা ব্যবস্থার সংস্কার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা। এরপর আমরা দেখব ধর্মীয় ও নৈতিক শিক্ষা সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশন কি বলেছে। কমিশনের মতে ভারতবর্ষে ধর্ম শিক্ষা ছাড়া শিক্ষা হতে পারে না। এই জন্য কোন কমিশন কিছু সুপারিশ করে। শিক্ষা শুরুর পূর্বে বা প্রতিদিনের শিক্ষার পূর্বে আমাদের কিন্তু কয়েক মিনিট নীরব প্রার্থনার মধ্যে দিয়ে শিক্ষা ব্যবস্থার কাজকে আরম্ভ করতে হবে। তারপর বলে ডিগ্রি কোর্সের ক্ষেত্রে অর্থাৎ কলেজের শিক্ষার ক্ষেত্রে প্রথম বছরে তাদের মহাপুরুষদের জীবনী পাঠ করতে হবে, দ্বিতীয় বছরে ধর্মগ্রন্থের বিভিন্ন সর্বজনীন বাণী নিয়ে আলোচনা করতে হবে, তৃতীয় বছরে বিভিন্ন ধর্মীয় দর্শনের সমস্যাগুলি সম্পর্কে আলোচনা করতে হবে। তাহলে ফার্স্ট ইয়ার বা প্রথম বর্ষে আলোচনা পড়বে মহাপুরুষদের জীবনী, দ্বিতীয় বর্ষে পড়বে বিভিন্ন ধর্মগ্রন্থের বিভিন্ন সর্বজনীন বাণীগুলো এবং তৃতীয় বর্ষে ধর্মগ্রন্থের বা ধর্মের বিভিন্ন ধর্মের যে বা ধর্ম দর্শনের যে সমস্যাগুলি রয়েছে সেগুলো নিয়ে তারা পড়বে। এটি হলো ধর্মীয় শিক্ষা এবং নীতি শিক্ষা সম্পর্কে
রাধাকৃষ্ণন কমিশনের কিছু রেকমেন্ডেশন। এরপর আমরা দেখব অর্থ সংস্থান বা বাজেট। আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষাকে পরিচালনা করার জন্য প্রচুর পরিমাণে ব্যয়ের প্রয়োজন বা প্রচুর পরিমাণে মূলধনের প্রয়োজন, সেটা কিভাবে আসবে। কমিশন সুপারিশ করেছেন যে উচ্চশিক্ষার ব্যয় নির্বাহের ক্ষেত্রে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে, অর্থাৎ আমাদের দেশকে দায়িত্ব নিতে হবে উচ্চশিক্ষার উন্নয়নের ক্ষেত্রে যে ব্যয় বা যে মূলধন প্রয়োজন সেটাকে, সেই ব্যয় ভার গ্রহণ করার ক্ষেত্রে। অবিলম্বে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, যাকে আমরা সংক্ষেপে বলি ইউজিসি গঠন করতে হবে, এবং এই ইউজিসিকে দায়িত্ব দিতে হবে বিশ্ববিদ্যালয়গুলিকে আর অর্থ সংস্থান করা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণন কমিশন কিন্তু ইউজিসি বা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন তৈরি করার সুপারিশ দেয়, এবং সেই সুপারিশ অনুযায়ী ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন 1956-এ তৈরি হয়। ঠিক আছে, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন কবে গঠিত হচ্ছে অফিসিয়ালি? 1956। এরপর আমরা দেখব শিক্ষার্থীর কল্যাণের ক্ষেত্রে বা শিক্ষার্থীর সুবিধার ক্ষেত্রে এই কমিশন কি কি বলেছে। কমিশন শিক্ষার্থীদের কল্যাণের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদানের কথা বলেছে, এবং শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি নেওয়ার কথা বলেছে। তাহলে এই শিক্ষা কমিশন অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কিন্তু শিক্ষার্থীদের কল্যাণের জন্য স্কলারশিপ প্রদানের কথা বলে। এরপর আমরা দেখব গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা। আমরা এর আগেই আলোচনা করলাম যে কৃষি শিক্ষাকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে বা কৃষি শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে কিন্তু গ্রামীণ বিশ্ববিদ্যালয় তৈরি করার রেকমেন্ডেশন করে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন। এটি এই কমিশনের সব থেকে গুরুত্বপূর্ণ দিক। গ্রামের শিক্ষার্থীরা যাতে নিম্ন স্তরের শিক্ষা থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত শিক্ষার সুযোগ লাভ করতে পারে, তার জন্য কমিশন রুরাল ইউনিভার্সিটি বা গ্রামীণ বিশ্ববিদ্যালয় তৈরি করার সুপারিশ করে। ডেনমার্কের জনতা কলেজের অনুকরণে গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। তাহলে এটা কিন্তু আমাদের অবজেক্টিভ কোশ্চেন আসতে পারে যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় তৈরির সুপারিশ কে করে? আমরা নিঃসন্দেহে পারবো সেটি রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন করে। কিন্তু কোন কলেজের অনুকরণে গ্রামীণ বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে? সেটি হলো ডেনমার্কের জনতা কলেজ বা পিপলস কলেজের অনুকরণে গ্রামীণ বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে। কয়েকটি গ্রামীণ স্কুলকে কেন্দ্র করে থাকবে একটি গ্রামীণ কলেজ। কয়েকটি গ্রামীণ কলেজকে কেন্দ্র করে গঠিত হবে একটি গ্রামীণ বিশ্ববিদ্যালয়। এই গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সংগঠনটি কেমন হবে বা কাঠামোটি কেমন হবে? প্রাথমিক শিক্ষা বা বুনিয়াদী শিক্ষা থাকবে 8 বছরের, মাধ্যমিক শিক্ষা বা উত্তর বুনিয়াদী শিক্ষা হবে 3 থেকে 4 বছরের, কলেজীয় শিক্ষা হবে 3 বছরের এবং বিশ্ববিদ্যালয় শিক্ষা হবে 2 বছরের। কমিশনের সুপারিশ মেনে ভারতবর্ষে 14টি গ্রামীণ সংস্থা তৈরি করা হয়। কমিশনের সুপারিশ করে গ্রামীণ বিশ্ববিদ্যালয় তৈরি করার, কিন্তু শুরুতেই গ্রামীণ বিশ্ববিদ্যালয় তৈরি হয়নি, শুরুতে তৈরি হয়েছিল 14টি গ্রামীণ সংস্থা। গোটা ভারতবর্ষে 14টি গ্রামীণ সংস্থা তৈরি হয়েছিল এই কমিশনের সুপারিশ অনুযায়ী। তার মধ্যে পশ্চিমবঙ্গে একটি গ্রামীণ সংস্থা তৈরি হয় যার নাম হচ্ছে শ্রীনিকেতন, যেটি বিশ্বভারতীতে রয়েছে। 1956 সালে গ্রামীণ উচ্চশিক্ষা কমিটির সুপারিশ অনুযায়ী গ্রামীণ উচ্চশিক্ষা জাতীয় পর্ষদ বা ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন গঠিত হয়। তাহলে এই প্রশ্নটি আসতে পারে, ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন কবে গঠিত হয়? 1956 সালে। এটির বাংলা নামটাও তোমরা একটু দেখে নিবে, এবং এটি তৈরি করার সুপারিশ কারা করে সেটাও আমাদের দেখতে হবে। সেটি দিয়েছেন আমাদের রাধাকৃষ্ণন কমিশন। আর এই ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন এই কাউন্সিলের দায়িত্ব কি ছিল? এর দায়িত্ব ছিল গ্রামীণ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সাধন করা বা তার পর্যালোচনা করা। তাহলে আজ আমরা রাধাকৃষ্ণন কমিশন যে টপিকটি রয়েছে সেটি খুব ভালোভাবে পড়ে নিলাম, এবং এই টপিক থেকে কি কি ধরনের এমসিকিউ বা অবজেক্টিভ টাইপ কোশ্চেন আসতে পারে সেটি কিন্তু আমরা পড়ার সময় আলোচনা করে নিলাম। এর পরবর্তী ক্লাসে আমরা মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন সম্পর্কে আলোচনা করব। আমরা 3টি কমিশন, মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন আর হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, এই 3টি কমিশন পড়ার পরে আমরা এই 3টি কমিশন থেকে কি কি ধরনের এমসিকিউ বা অবজেক্টিভ টাইপ কোশ্চেন আসতে পারে সেটির একটি ভিডিও করব। তাহলে তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।